আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পশ্চিমাদের প্রতি পুতিনের হুঁশিয়ারি। 2023 সালে যুদ্ধ লাগতে পারে আর কোন কোন দেশে। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়ানোর বুদ্ধি রাখে বলে আশা করে রাশিয়া, বলছে কূটনীতিক। এদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ গ্রিসকে মারিয়ার হুমকি। এবং জানিয়ে দেব ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ নিহত, আহত 10। সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ, তুরস্ক সৌদি আরবের নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। পশ্চিমাদের প্রতি পুতিনের হুঁশিয়ারি। রাশিয়া থেকে তেল ক্রয়ে পশ্চিমাদের দাম বেঁধে দেওয়ার জবাবে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আগামী সপ্তাহে এ বিষয়ে ডিগ্রি জারি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, খবর ডেইলি মেইলের। পুতিন বলেন সোম অথবা মঙ্গলবার সই করবেন ডিগ্রিতে। তবে কি ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানান নেই। গেল 5 ডিসেম্বর রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি $60 নির্ধারণ করে দেয় G7। ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় মস্কো। নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ প্রসঙ্গেও কথা বলেন পুতিন। এ ঘটনার পেছনে তিনি আবারও দায়ী করেন পশ্চিমাদের। এ ঘটনাকে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, যারা ইউক্রেনের মধ্যে দিয়ে গ্যাস সরবরাহ চান তারাই এ হামলার মাধ্যমে উপকৃত হতে চেয়েছিল। 2023 সালে যুদ্ধ লাগতে পারে আর কোন কোন দেশে। এশিয়ার আরেকটি সেনায় যুদ্ধ চলছে কিনা তা নিয়ে সাম্প্রতিক বিতর্ক অপ্রাসঙ্গিক। 2023 সালে ক্রমবর্ধমান উত্তেজনাই দেখিয়ে দেবে এ অঞ্চলে প্রকৃত সেনায় যুদ্ধ কখনোই শেষ হয়নি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেমন ইউরোপে সে বিষয়টি প্রমাণ করে দিয়েছে, তেমনি আসন্ন বছরে এশিয়ায় উদারনীতি ও স্বৈরতন্ত্রের মধ্যে লড়াইয়ের পুনরাবৃত্তি দেখা যেতে পারে। এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। তবে এর শিকড় রয়েছে কয়েক দশক পেছনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালে জাপানের পরাজয়ে যুক্তরাষ্ট্রকে একটি এশীয় পরাশক্তিতে পরিণত করেছিল। এটি পরাজিত প্রতিপক্ষের এলাকায় সামরিক শক্তি বিস্তার এবং এ অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ করে দেয় মার্কিনীদের। এ ঘটনা অবশ্য জাপানি পশ্চিমাদের একটি গণতান্ত্রিক ঘাঁটিও তৈরি করেছিল। এখন নতুনত্ব হলো দ্বিতীয়ত পরাশক্তি চীন এশিয়ায় আধিপত্যের জন্য লড়ছে। তবে বর্তমান উত্তেজনার সঙ্গে পূর্ব এশিয়ায় যুদ্ধ পরবর্তী অশান্তিরও যোগসূত্র রয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ তাইওয়ান। বেইজিং এর দৃষ্টিকোণ থেকে এই দ্বীপটি হল 1940-এর দশকে চীনা কমিউনিস্ট পার্টির গৃহযুদ্ধ জয়ের শেষ অসমাপ্ত অংশ। সে সময় পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ানে পালিয়ে যান এবং তখন থেকেই তাদের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে তাইওয়ান পুনরুদ্ধার চীনা কমিউনিস্ট পার্টির কাছে পবিত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আত্মবিশ্বাসী চীনের কাছে তাইওয়ান হল পূর্ব এশিয়া জুড়ে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে আধিপত্য বিস্তারের মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে সঙ্গে চীনের শক্তি যেমন বেড়েছে, তেমনি তাইওয়ানের ওপর হামলার মনোভাবও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার বলছেন তাইওয়ানকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই নীতিগত পরিবর্তনে অনেকেই আশঙ্কা করছেন এটি চীনকে দেরি করার পরিবর্তে আরও দ্রুত পদক্ষেপ নিতে প্রচলিত করতে পারে। এরপরও 2023 সালে তাইওয়ানের আশেপাশে হয়তো উত্তেজনা বাড়বে, তবে তার সংঘর্ষের রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই। একটি বিষয় নিশ্চিত, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো বেপরোয়া জোয়ারি নন। রাশিয়া যে ধরনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ পঙ্গু হচ্ছে, চীনকে এগুলোর প্রতিরোধী প্রমাণ করতে সময়ের প্রয়োজন। সেই মোতাবেক আগামী বছর দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্রদের ক্ষমতা পরীক্ষা করবে বেইজিং। ফলে তাইওয়ানের তুলনায় জাপানের বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশে তারা বেশি সংকট সৃষ্টি করতে পারে। এশিয়ার আরেকটি স্নায়ু যুদ্ধের আশঙ্কা ছড়াচ্ছে উত্তর কোরিয়া। 2022 সালে দেশটির নেতা কিম জং উন হুমকি দিয়েছেন উত্তর কোরিয়া আক্রমণের হুমকি অনুভব করলেই পারমাণবিক হামলা চালাবে। এবছর তারা একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 2023 সালেও তারা এই ধারা অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালে এশিয়ায় হিমালয় সংলগ্ন একটি বিতর্কিত সীমানা ঘিরে আবারও সংঘাত শুরু হতে পারে। চীন ভারতের মধ্যে এই বিরোধ চলছে সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে। 1962 সালে তাদের মধ্যে একটি সীমান্ত যুদ্ধ শুরু হয়েছিল, যাতে হেরে যায় ভারত। 2020 সালে আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের 24 সৈন্য নিহত হয়। এখন কোনো পক্ষই লড়াইয়ের জন্য উসখুস করছে না। শি জিনপিং তাইওয়ানের দিকে মনোনিবেশ করতে চান।
আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন এই মুহূর্তে পাহাড়ের সামরিক শক্তিতে তারা এগিয়ে, তবে উভয় পাশের নতুন রাস্তাগুলো বাফার জোনের ক্ষতি করতে পারে। তাছাড়া দুই নেতার মধ্যে এক সময়ের উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে, এগুলো হিমালয়ে আরেকটি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে মিয়ানমারের সংঘাত চলতেই থাকবে। যুদ্ধোত্তর স্বাধীনতার পর থেকে দেশটির এবং এর অনেক জাতিগোষ্ঠী কখনোই পুরোপুরি শান্তিতে ছিল না। 2021 সালের ফেব্রুয়ারিতে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ফের ক্ষমতা দখল করা সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও অযোগ্যতা মিয়ানমারের বিস্তৃত সংঘাতকে আরও ইন্ধন দেবে। দেশটিতে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থীরা জান্তার বিরুদ্ধে একত্রিত হয়েছে, কিন্তু জেনারেলদের হাতে রয়েছে বন্দুক, পাচ্ছে চীনের সমর্থনও। কেউই চায় না বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার আরেকটি ককপিট হোক মিয়ানমার। তা সত্ত্বেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সহিংসতার দাবানল বছরের পর বছর জ্বলতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ এড়ানোর বুদ্ধি রাখে বলে আশা করে রাশিয়া, বলছে কূটনীতিক। মস্কো আশা করে যে ওয়াশিংটন পরিস্থিতিকে সরাসরি সংঘাতের দিকে না বাড়াতে যথেষ্ট বিচক্ষণতা দেখাবে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকান বিভাগের পরিচালক আলেকজান্ডার দারসিভ একটি সাক্ষাৎকারে বলেছেন, কেউ কেবল আশা করতে পারে যে ওয়াশিংটন যুক্তি শুনবে এবং পরিস্থিতিকে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষের পর্যায়ে যেতে দেবে না, অন্যথায় সমস্ত উপযুক্ত পরিণতি সহ ছিন্ন কূটনৈতিক সম্পর্ক বাস্তবে পরিণত হবে। রুশ কূটনীতিক বলেছেন, দারিচিয়েভ জোর দিয়ে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করার প্রক্রিয়া শুরু করেছিল। ওয়াশিংটন মস্কো থেকে সব বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা এখন সেই দায় এড়ানোর চেষ্টা করছে। তারা এমন ভাব করছে যেন বর্তমান প্রশাসন নয়, অন্য কেউই দুই দেশের সম্পর্ককে তলানিতে নিয়ে এসেছে। তিনি বলেছিলেন, আমরা তাদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি না, তবে আমরা এমন দূষিত প্রচারণা সহ্য করব না যা আমাদের অন্য কোনো বিকল্প নেই। সূত্রতাস। ইউক্রেনে অস্ত্র সরবরাহ গ্রিসকে মারিয়ার হুমকি। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে নানাভাবে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে এবার গ্রিসকে তুলোধনা করছে রাশিয়া। খবর ইউনিসেফের। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কিয়েভে S-300 মডেলের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে গ্রিস, যা রাশিয়া গ্রিস সম্পর্কে ব্যাঘাত ঘটাবে। এর জন্য গ্রিসকে কঠিন ফল ভোগ করতে হবে। এ সময় মারিয়া আরো বলেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে পরিস্থিতি সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে গ্রিস। এ সময় গ্রিসকে সতর্ক করে মারিয়া অস্ত্র সরবরাহের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়াকে ইরানের অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনি বলেন, এসব মিথ্যা এবং সম্পূর্ণ গুজব। স্বার্থান্বেষী একটি দল এসব তথ্য ছড়িয়েছে। ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ নিহত, আহত 10। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, আহত হন আরও 10 জন। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপমহাপরিদর্শক সোহাইল জাফর। সোহাইল জাফরের বরাতে জিও নিউজে জানা গেছে, ইসলামাবাদে I-10/4 এলাকায় শুক্রবার সকাল 10টা 15 এক ব্যক্তি ও নারী গাড়িতে করে বসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন, এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, তবে আরো 2 জনের মরদেহ হাসপাতালে এসেছে বলে জানা গেছে। সন্ত্রাসী হামলায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে নিহত পুলিশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সূত্র জিও নিউজ। আফগান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ, তুরস্ক ও সৌদি আরবের নিন্দা। আফগানিস্তানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তালেবান কর্তৃপক্ষ কর্তৃক ছাত্রী নিষিদ্ধ করার নিন্দা জানিয়েছে তুরস্ক ও সৌদি আরব। তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী কাতারের সমালোচনার পর দেশ দুটি এই নিন্দা জানালো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বৃহস্পতিবার বলেছেন, এই নিষেধাজ্ঞা ইসলামিক বা মানবিক নয়। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এই নিষেধাজ্ঞা বাতিল করার জন্য। তিনি বলেন, নারীদের শিক্ষায় ক্ষতি কোথায়? এতে আফগানিস্তানে কি ক্ষতি হবে? এর কোনো ইসলামী ব্যাখ্যা আছে?
আমাদের ধর্ম ইসলাম শিক্ষা বিরোধী নয়, শিক্ষা ও বিজ্ঞানের প্রতি উৎসাহ দেয় ইসলাম। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিষিদ্ধ করার সিদ্ধান্তে বিস্ময় এবং হতাশা প্রকাশ করেছে। বুধবার শেষ রাতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসলামী দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত বিস্ময়কর। মঙ্গলবার আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বর্তমান তালেবান সরকার। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং অবিলম্বে তা কার্যকর করা হবে। 3 মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। এমন অবস্থায় নতুন করে তালেবান